হাসপাতালের ব্যস্ত অফথ্যালমোলজি ওয়ার্ডের দৃশ্যটা একবার কল্পনা করা যাক। মানে চারিদিকে স্লিট ল্যাম্পের মৃদু আলো, রোগীদের ভিড়। আর ঠিক সেখানেই হয়তো একদল মেডিকেল শিক্ষার্থী খুব মনোযোগ দিয়ে হ্যাঁ, গভীর মনোযোগ দিয়ে একজন রোগীর চোখের লেন্স পর্যবেক্ষণ করছে। তো যারা শুনছেন তাদের জন্য বলছি, আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এরকম একটা আবহই তৈরি করতে যাচ্ছি, যেখানে চোখের লেন্সের ভেতরে লুকিয়ে থাকা গল্পগুলো মূলত একটা ছানি বা ক্যাটারাক্ট তৈরি হওয়ার যে আণবিক গল্প। একদম ঠিক, সেই গল্পটাই আমরা ধাপে ধাপে উন্মোচন করব। আজকের এই আলোচনার তথ্যগুলো আমরা বেশ কিছু নির্ভরযোগ্য উৎস থেকে নিয়েছি, যেমন বিভিন্ন ক্লিনিক্যাল স্টাডি, LOCS-3 ক্লাসিফিকেশন পেপার। এর পাশাপাশি SPONCS গ্রেডিং সিস্টেম এবং স্বনামধন্য বেশ কিছু আই ক্লিনিকের গবেষণাপত্র আমরা বিশ্লেষণ করেছি। রাইট। তো আমাদের আজকের মূল লক্ষ্য বা মিশনটা পরিষ্কার করা দরকার। আমরা মূলত ছানির অ্যানাটমি বুঝব, নিউক্লিয়ার, কর্টিক্যাল বা পিএসসির মতো ছানিগুলো কিভাবে আলাদা করা যায় সেটা দেখব। আর কিছু স্পেশাল ছানি, যেমন ধরুন স্নোফ্লেক, সানফ্লাওয়ার বা ক্রিসমাস ট্রি, ছানির পার্থক্য নির্ণয় করাটাও আমাদের লিস্টে আছে। হ্যাঁ, আর একটা ছানি অপরিণত অবস্থা থেকে কিভাবে একেবারে তরল মর্গানিয়ান স্তরে পৌঁছে যায়, সেই বিবর্তনটাও আমরা কভার করব। সবশেষে থাকবে গ্রেডিং সিস্টেম। ঠিক আছে, চলুন বিষয়টি বিশ্লেষণ করা যাক। চোখের এই জটিল জগতে প্রবেশ করার আগে একেবারে বেসিক বা মৌলিক জায়গা থেকে শুরু করা প্রয়োজন। একটা সুস্থ লেন্সের গঠন আসলে কেমন হয়? যে কোনো প্যাথোলজি বোঝার আগে তার অ্যানাটমি পরিষ্কারভাবে জানাটা জরুরি। চোখের লেন্সের গঠনকে খুব সহজে বোঝানোর সুবিধার্থে একটা আপেলের কাঠামোর সাথে তুলনা করা যেতে পারে। আপেল? বেশ চমৎকার একটা উপমা। হ্যাঁ, ধরুন লেন্সের একেবারে কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, যা আপেলের ভেতরের কোর বা মূল অংশের মতো। এই নিউক্লিয়াসটা লেন্সের সবচেয়ে পুরনো ফাইবার দিয়ে তৈরি হয়। মানে এটা তো মূলত ভ্রূণ অবস্থাতেই গঠিত হতে শুরু করে, তাই না? একদম ঠিক। আর সারা জীবন ধরে এর ওপর নতুন নতুন স্তর জমতে থাকে। এরপর নিউক্লিয়াসের চারপাশে থাকে কর্টেক্স, যেটাকে আমরা আপেলের ভোজ্য অংশের সাথে তুলনা করতে পারি। এই কর্টেক্স মূলত নতুন লেন্স ফাইবার দিয়ে গঠিত। আর সবশেষে থাকে ক্যাপসিউল। রাইট, ক্যাপসিউল হলো একটা স্বচ্ছ এবং অত্যন্ত স্থিতিস্থাপক আবরণ। এটা আপেলের খোসার মতো পুরো লেন্সকে চারপাশ থেকে ঢেকে রাখে এবং সুরক্ষিত করে। এই আপেলের উপমাটা মাথায় রাখলে লেন্সের বিভিন্ন অংশে হওয়া পরিবর্তনগুলো ভিজুয়ালাইজ করা বেশ সহজ হয়ে যায়। যখন ছানি পড়ে তখন এই স্বচ্ছ লেন্সটাই তো ধীরে ধীরে অস্বচ্ছ হতে শুরু করে। কিন্তু এই স্বচ্ছতা হারানোর পেছনের মূল প্যাথোফিজিওলজি বা বিজ্ঞানটা আসলে কি? এখানের সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল বয়সের সাথে সাথে লেন্সের প্রোটিনগুলোর আণবিক স্তরে বদলে যাওয়ার প্রক্রিয়া। লেন্সের ভেতরে থাকা ক্রিস্টালিন নামক যে প্রোটিনগুলো আছে, ক্রিস্টালিন প্রোটিন। হ্যাঁ, এগুলো অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং নির্দিষ্ট দূরত্বে সাজানো থাকে। এই নিখুঁত জ্যামিতিক সজ্জার কারণেই লেন্স কাঁচের মতো স্বচ্ছ থাকে এবং আলো এর ভেতর দিয়ে বিনা বাধায় রেটিনায় পৌঁছাতে পারে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে, বিশেষ করে 40 বা 50 ঊর্ধ্ব বয়সে তো এই সজ্জাটা নষ্ট হতে থাকে। রাইট, অক্সিডেটিভ স্ট্রেস এবং মেটাবলিক পরিবর্তনের কারণে এই প্রোটিনগুলো তাদের গঠন আর ধরে রাখতে পারে না। প্রোটিনগুলো ভেঙে যায় এবং একত্রে জমাট বাঁধতে শুরু করে। আর নিউক্লিয়ার ছানির ক্ষেত্রে তো পিগমেন্টেশনের একটা বড় ভূমিকা থাকে। একদম, নিউক্লিয়ার ছানির ক্ষেত্রে দেখা যায় লেন্সের কেন্দ্রে ইউরোক্রোম নামক এক ধরনের পিগমেন্ট জমা হতে থাকে। এর ফলে লেন্সের কেন্দ্র শক্ত বা স্ক্লেরোসিস হয়ে যায়। এবং ধীরে ধীরে রংটাও বদলাতে থাকে, মানে ফ্যাকাশে হলুদ থেকে গাঢ় বাদামি বর্ণ ধারণ করে। তার মানে নিউক্লিয়াসের ক্ষেত্রে প্রক্রিয়াটা মূলত প্রোটিনের জমাট বাঁধা এবং পিগমেন্টেশনের সাথে জড়িত। হ্যাঁ, তবে কর্টিক্যাল ছানির ক্ষেত্রে প্যাথোফিজিওলজি আবার একটু ভিন্ন পথে হাঁটে। ক্লিনিক্যাল স্টাডিগুলো থেকে দেখা যায় সেখানে লেন্সের ভেতরে আয়নিক পাম্পের একটা বড় ভূমিকা রয়েছে। বিশেষ করে সোডিয়াম এবং পটাশিয়াম পাম্পের ভারসাম্যহীনতা, তাই তো? একদম ঠিক। এই আয়ন পাম্পের মেকানিজমটা ক্লিনিক্যালি খুবই গুরুত্বপূর্ণ। একটা সুস্থ লেন্সে পটাশিয়াম এবং সোডিয়ামের একটা নির্দিষ্ট অনুপাত বজায় থাকে। সাধারণত পটাশিয়াম বেশি থাকে এবং সোডিয়াম কম থাকে। কিন্তু বয়স বা অন্যান্য প্যাথোলজিক্যাল কারণে যখন এই পাম্পগুলো ফেল করে, তখন লেন্সের ভেতরে অতিরিক্ত সোডিয়াম প্রবেশ করতে শুরু করে।
আর বিজ্ঞানের সাধারণ নিয়ম অনুযায়ী সোডিয়াম যেখানে যায় পানিও তার পিছু নেয়। রাইট, অসমোটিক পরিবর্তন। হ্যাঁ, এই অসমোটিক পরিবর্তনের কারণে লেন্স ফাইবারের মাঝে অতিরিক্ত তরল বা ফ্লুইড জমে যায়। তরল জমে যাওয়ার কারণে লেন্স ফাইবারের স্তরগুলো আলাদা হয়ে যায় এবং সেখানে পানি ভর্তি ফাটল বা ভ্যাকিউল তৈরি হয়। আর এই পানির পকেটগুলোই তো মূলত আলোর গতিপথকে বাঁকিয়ে দেয় এবং কর্টেক্সের স্বচ্ছতা নষ্ট করে। একদম তাই। তো এই মেকানিজমগুলোর উপর ভিত্তি করেই মূলত প্রধান ৩ ধরনের ছানিকে আলাদা করা যায়: নিউক্লিয়াস স্ক্লেরোটিক ছানি বা এনএস, কর্টিক্যাল ছানি বা সিসি এবং পোস্টেরিয়ার সাবক্যাপসুলের ছানি বা পিএসসি। নিউক্লিয়াস স্ক্লেরোটিক ছানি দিয়ে শুরু করা যাক। হ্যাঁ, এটা যেহেতু একেবারে কেন্দ্রে হয়, তাই রোগীর দৃষ্টিশক্তিতে এর প্রভাবটা বেশ নাটকীয়। এর একটা খুব পরিচিত ক্লিনিক্যাল লক্ষণ আছে, সেকেন্ড সাইট বা মায়োপিক শিফট। হ্যাঁ, সেকেন্ড সাইট। দেখা যায় একজন বয়স্ক রোগী, যিনি হয়তো গত ১০ বছর ধরে কাছের জিনিস পড়ার জন্য রিডিং গ্লাস ব্যবহার করছেন, তিনি হঠাৎ করেই চশমা ছাড়া অনায়াসে খবরের কাগজ পড়তে পারছেন। এই সেকেন্ড সাইট ঘটনাটা রোগীদের কাছে জাদুর মতো মনে হলেও এর পেছনের বিজ্ঞানটা কিন্তু সম্পূর্ণ অপটিক্যাল। নিউক্লিয়াস শক্ত হয়ে যাওয়ার কারণে লেন্সের প্রতিসরণাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেড়ে যায়। মানে চোখের ফোকাসিং পয়েন্টটা কিছুটা সামনের দিকে সরে আসে। রাইট। যা এক ধরনের কৃত্রিম মায়োপিয়া তৈরি করে। এই মায়োপিয়ার কারণে কাছের দৃষ্টি সাময়িকভাবে পরিষ্কার হয়ে যায়। তবে এর একটা বড় নেতিবাচক দিকও তো আছে। দূরের দৃষ্টি ঝাপসা হতে থাকে। হ্যাঁ, এবং ওই যে ইউরোক্রোম পিগমেন্টের কথা বললাম, তার কারণে রোগীরা চারপাশের রঙকে ফ্যাকাশে বা অনুজ্জ্বল দেখতে শুরু করেন। বিশেষ করে নীল রঙের শেডগুলো তাদের কাছে আর আগের মতো স্পষ্ট থাকে না। নিউক্লিয়াস যখন ভেতর থেকে পুরো লেন্সকে হলুদ করে তুলছে, তখন কর্টিক্যাল ছানি আবার লেন্সের পরিধি বা বাইরের দিক থেকে আক্রমণ করে। স্লিট ল্যাম্প পরীক্ষায় দেখলে মনে হয় যেন সাইকেলের চাকার স্পোক বা কিলোক আকৃতির সাদাটে দাগ লেন্সের চারপাশ থেকে কেন্দ্রের দিকে ধেয়ে আসছে। এই স্পোকগুলো যতদিন পরিধিতে থাকে, ততদিন কিন্তু রোগীর খুব একটা সমস্যা হয় না। একদম না। কিন্তু এই স্পোকগুলো যখন পিউপিলারি এরিয়া বা মূল দৃষ্টিসীমায় চলে আসে, তখন একটা মারাত্মক উপসর্গের সৃষ্টি হয়, আলো বিচ্ছুরণ বা গ্লেয়ার। এই গ্লেয়ার বা আলোর বিচ্ছুরণ রোগীদের দৈনন্দিন জীবনের সবচেয়ে বেশি প্রভাব ফেলে, বিশেষ করে রাতে গাড়ি চালানোর সময়। হ্যাঁ, অন্ধকারের সময় চোখের পিউপিল তো প্রাকৃতিকভাবেই বড় হয়ে যায়। তখন সামনের দিক থেকে আসা কোনো গাড়ির হেডলাইটের তীব্র আলো যখন চোখের পরিধিতে থাকা ওই কর্টিক্যাল স্পোকগুলোর ভেতর দিয়ে প্রবেশ করে, তখন আলো মারাত্মকভাবে স্ক্যাটারিং বা বিচ্ছুরিত হয়। রাইট, আলোর চারপাশে তখন বড় বড় হ্যালো বা বলয় দেখা যায়। এর ফলে রাতের বেলা ড্রাইভিং করাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এখানেই বিষয়টি সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। যখন আমরা পস্টেরিয়ার সাবক্যাপসুলার ছানি বা পিএসসি নিয়ে কথা বলি, নিউক্লিয়াস এবং কর্টেক্সের আলোচনা তো হলো, কিন্তু পিএসসি তৈরি হয় লেন্সের একেবারে পেছনের দিকে। পেছনের ক্যাপসুলের ঠিক সামনে। হ্যাঁ, এই জায়গাটা চোখের নোডাল পয়েন্ট বা আলোর মূল ফোকাসিং পয়েন্টের খুব কাছাকাছি অবস্থিত, যে কারণে আকারের দিক থেকে খুব ছোট একটা পিএসসি প্লাকও দৃষ্টিশক্তির উপর সবচেয়ে দ্রুত এবং ভয়াবহ প্রভাব ফেলতে পারে। অন্যান্য ছানিগুলো পরিপক্ক হতে যেখানে কয়েক বছর সময় নেয়, সেখানে একটা পিএসসি মাত্র কয়েক মাসের মধ্যেই দৃষ্টিশক্তি মারাত্মকভাবে কমিয়ে দিতে পারে। এর প্রধান কারণ হল পিউপিলের আকার পরিবর্তনের সাথে সম্পর্ক। একদম ঠিক। যখন রোগী উজ্জ্বল আলোতে যান বা কোনো ছোট লেখা পড়ার চেষ্টা করেন, তখন মায়োসিস প্রক্রিয়ায় চোখের পিউপিল সংকুচিত হয়ে ছোট হয়ে যায়। আর পিউপিল ছোট হয়ে গেলে আলো কেবল লেন্সের একেবারে কেন্দ্রভাগ দিয়ে প্রবেশ করতে পারে। রাইট। আর ঠিক সে কেন্দ্রেই যদি একটা অস্বচ্ছ সাবক্যাপসুলার প্লাক বসে থাকে, তবে আলো রেটিনায় পৌঁছাতেই পারে না। ফলে রোগীর মনে হয় যেন চোখের সামনে কেউ হঠাৎ করে একটা পর্দা টেনে দিয়েছে। এই নির্দিষ্ট ধরনের ছানিটা তৈরি হওয়ার পেছনের কারণগুলো কিন্তু সাধারণ বার্ধক্যজনিত কারণ থেকে বেশ আলাদা। যেমন ধরুন দীর্ঘমেয়াদী স্টেরয়েড জাতীয় ওষুধের ব্যবহার। হ্যাঁ, বিশেষ করে হাঁপানি বা অটো ইমিউন রোগের ক্ষেত্রে যেসব রোগীকে দীর্ঘদিন স্টেরয়েড নিতে হয়, তাদের ক্ষেত্রে পিএসসি হওয়ার ঝুঁকি খুব বেশি থাকে। এছাড়া ডায়াবেটিস রেটিনাইটিস পিগমেন্টোসা নামক জিনগত রোগ এবং দীর্ঘক্ষণ বিকিরণ বা রেডিয়েশনের প্রভাবেও এই ধরনের ছানি তৈরি হতে পারে। বয়স এবং ওষুধের প্রভাবের বাইরে গিয়ে যদি আমরা মেটাবলিক এবং ট্রমেটিক কারণগুলো বিশ্লেষণ করি, তবে বেশ কিছু বিশেষ এবং বিরল ধরনের ছানির দেখা মেলে।
মেডিকেল শিক্ষার্থীদের জন্য এই স্পেসিফিক ভিজুয়াল মার্কারগুলো শনাক্ত করতে পারাটা অত্যন্ত জরুরি। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল স্নোফ্লেক ছানি বা স্নোফ্লেক ক্যাটারাক্ট। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে, বিশেষ করে কমবয়সী ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে, যখন রক্তে শর্করার মাত্রা অনিয়ন্ত্রিতভাবে বেড়ে যায়, তখন লেন্সের মেটাবলিজমে একটা বড় ধরনের বিপর্যয় ঘটে। আর এই মেটাবলিক বিপর্যয়ের মূলে রয়েছে সরবিটল পাথওয়ে। রক্তে গ্লুকোজ বেড়ে গেলে লেন্সের ভেতরেও অতিরিক্ত গ্লুকোজ প্রবেশ করে। স্বাভাবিক অবস্থায় এই গ্লুকোজ হেক্সোকাইনেজ এনজাইম দিয়ে মেটাবলাইজ হওয়ার কথা। কিন্তু গ্লুকোজের মাত্রা অতিরিক্ত হলে অ্যালডোজ রিডাকটেজ এনজাইম সেই গ্লুকোজকে সরবিটলে রূপান্তরিত করে। আর সমস্যা হলো এই সরবিটল লেন্সের ফাইবার ভেদ করে বাইরে বেরোতে পারে না। এটা একটা অসমোটিক স্পঞ্জ হিসাবে কাজ করে এবং আশপাশ থেকে প্রচুর পানি লেন্সের ভেতরে টেনে নেয়। যায় এই ফেটে যাওয়া ফাইবার এবং জমা হওয়া ফ্লুইড কর্টেক্সের ভেতরে তুষারকণা বা স্নোফ্লেকের মতো দেখতে অসংখ্য সাদা রঙের অস্বচ্ছতা তৈরি করে। স্লিট ল্যাম্প দিয়ে দেখলে মনে হয় যেন লেন্সের ভেতরে ছোট ছোট বরফ কণা ভাসছে। ডায়াবেটিক ইমার্জেন্সির এটা একটা খুব ক্লাসিক সাইন। এরপর আসা যাক ট্রম্যাটিক বা আঘাতজনিত ছানির ক্ষেত্রে, যাকে সানফ্লাওয়ার বা ফুল আকৃতির ছানি বলা হয়। চোখে যদি কোনো ভোঁতা আঘাত বা ব্লান্ট ট্রমা লাগে, যেমন ধরুন ক্রিকেট বলের আঘাত বা স্টিয়ারিং হুইলের ধাক্কা, তখন সেই আঘাতের শকওয়েভ চোখের লেন্সের উপর আছড়ে পড়ে। লেন্সের সামনের এবং পেছনের ফাইবারগুলোর জয়েন্টগুলোতে ফাটল ধরে। আর মজার ব্যাপার হলো এই ফাটলগুলোর আকার দেখতে একদম একটা ফুলের পাপড়ির মতো মনে হয়। তাই রোগীর ট্রমাটিক হিস্ট্রি থাকলে এই সানফ্লাওয়ার শেপের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। আর একটা চমৎকার ভিজুয়াল মার্কার হলো অয়েল ড্রপলেট ছানি। এটা গ্যালাক্টোসেমিয়া নামক জন্মগত মেটাবলিক ত্রুটির ক্ষেত্রে শিশুদের বেশি দেখা যায়। এই ছানির কারণে লেন্সের একেবারে কেন্দ্রে তেলের বিন্দুর মতো একটা স্বচ্ছ কিন্তু প্রতিসরণাঙ্ক পরিবর্তনকারী গোলক তৈরি হয়। হ্যাঁ, অপথ্যালমোস্কোপ দিয়ে রেট্রোইলুমিনেশন বা রেড রিফ্লেক্স দেখলে মনে হবে যেন চোখের ভেতরে একটা তেলের ফোঁটা ভাসছে। এই ফোঁটাটা আলোর গতিপথকে এতটাই এলোমেলো করে দেয় যে রোগীর দৃষ্টিশক্তি মারাত্মকভাবে ঝাপসা হয়ে যায় এবং সময় মতো চিকিৎসা না হলে এটা স্থায়ী অ্যাম্বলায়োপিয়া বা ভিশন লসের কারণ হতে পারে। বিরল ছানিগুলোর মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন অথচ প্যাথোলজিক্যাল একটা ধরন হল ক্রিসমাস ট্রি ছানি। নামটা শুনলেই কেমন উৎসবের মতো মনে হয়, তাই না? হ্যাঁ, কিন্তু এটা মূলত মায়োটনিক ডিস্ট্রফি নামক একটা জটিল পেশির রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে দেখা যায়। স্লিট ল্যাম্প দিয়ে এই রোগীদের লেন্সের গভীরে তাকালে মনে হবে যেন ক্যালিডোস্কোপের মতো বহুবর্ণের সূচের আকৃতির ছোট ছোট স্ফটিক চারিদিকে ছড়িয়ে আছে। লাল, সবুজ, সোনালি রঙের এই স্ফটিকগুলো আলোর বিপরীতে ঝিকমিক করতে থাকে, ঠিক যেন সাজানো একটা ক্রিসমাস ট্রি। এটা একবার দেখলে স্মৃতি থেকে মুছে ফেলা বেশ কঠিন। একদম। তো ছানির এই এতগুলো রূপ এবং প্রকারভেদ চেনার পর ক্লিনিক্যাল মূল্যায়নের পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপটা হলো ছানির পরিপক্কতার স্তর বা স্টেজ বোঝা। একটা ছানি কিভাবে ধাপে ধাপে পরিণতি লাভ করে তা বোঝাটা যে কোনো সার্জিক্যাল পরিকল্পনার জন্য অত্যাবশ্যক। এই বিবর্তনের প্রথম ধাপটা হলো ইমমেচিওর বা অপরিণত ছানি, যেটাকে IMSC বলা হয়। এই ধাপে লেন্সের কর্টেক্স আংশিক অস্বচ্ছ থাকে, তবে এর কিছু অংশ তখনও স্বচ্ছ থাকে। এই অবস্থার একটা বড় ক্লিনিক্যাল মার্কার হল আইরিস শ্যাডো বা আইরিসের ছায়া। এই আইরিস শ্যাডোর মেকানিজমটা বেশ ইন্টারেস্টিং। স্লিট ল্যাম্প পরীক্ষায় যখন বাঁকা দিক থেকে লেন্সের উপর আলো ফেলা হয়, তখন অস্বচ্ছ স্তরটা আইরিস থেকে কিছুটা গভীরে অবস্থান করে, কারণ মাঝখানের কর্টেক্স তখনও স্বচ্ছ থাকে। রাইট। আলো যখন আইরিসের পাশ দিয়ে লেন্সের ভেতরে প্রবেশ করে, তখন এই অস্বচ্ছ স্তরের উপর আইরিসের একটা সুস্পষ্ট ছায়া পড়ে। এটা অনেকটা দূরে থাকা কোনো দেয়ালের উপর টর্চের আলো ফেলার মতো। যেখানে দেয়াল এবং বস্তুর মাঝে দূরত্ব থাকলে ছায়াটা স্পষ্টভাবে দৃশ্যমান হয়। কিন্তু যখন ছানি ম্যাচিওর বা পরিণত অবস্থায় পৌঁছায়, তখন এই দৃশ্যপট সম্পূর্ণ বদলে যায়। মানে লেন্সের কর্টেক্স তখন পুরোটাই অস্বচ্ছ এবং সাদাটে হয়ে যায়। হ্যাঁ, লেন্সের সামনের ক্যাপসুলের ঠিক নিচ থেকেই অস্বচ্ছতা শুরু হয় বলে আইরিস এবং অস্বচ্ছ স্তরের মাঝে আর কোনো স্বচ্ছ জায়গা অবশিষ্ট থাকে না। ফলে আলো ফেললে আইরিসের আর কোনো ছায়া লেন্সের উপর পড়ে না। একদম।
এই পর্যায়ে রোগীদের দৃষ্টিশক্তি থাকে না বললেই চলে, কেবল আলোর উপস্থিতি টের পাওয়া যায়, যাকে পজিটিভ পিএল বা পারসেপশন অফ লাইট বলা হয়। ম্যাচিওর অবস্থার পর যদি সার্জারি না করা হয় এবং ছানিকে সেভাবেই ফেলে রাখা হয়, তবে সেটা হাইপার ম্যাচিওর পর্যায়ে চলে যায়। এটা চোখের জন্য বেশ বিপজ্জনক একটা অবস্থা। এই ধাপে লেন্সের প্রোটিনগুলো গলতে শুরু করে এবং লেন্সের ভেতর থেকে তরল পদার্থ অসমোসিস প্রক্রিয়ায় ক্যাপসুলের বাইরে বেরিয়ে আসতে শুরু করে। তরল বেরিয়ে যাওয়ার ফলে লেন্সটা চুপসে যায় এবং এর ক্যাপসুলটা কুঁচকে যায়। আর এই লিক হয়ে যাওয়া প্রোটিনগুলো অনেক সময় চোখের ট্র্যাবেকুলার মেশফর্ক বা তরল নিষ্কাশনের পথ বন্ধ করে দেয়, যা থেকে ফেকোলাইটিক গ্লুকোমার মতো মারাত্মক জটিলতা তৈরি হতে পারে। যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তবে এই হাইপারম্যাচিওর ছানিরই একটা চরম, চূড়ান্ত এবং সার্জিক্যাল দিক থেকে সবচেয়ে ভীতিকর রূপ হল মর্গ্যানিয়ান ছানি। মর্গানিয়ান ছানি নামটাই সার্জনদের বুকে কাঁপন ধরিয়ে দেয়। হ্যাঁ, এই ধাপে লেন্সের কর্টেক্স পুরোপুরি গলে গিয়ে তরল এবং দুধের মতো সাদা ফ্লুইডে পরিণত হয়, আর কর্টেক্স গলে যাওয়ার কারণে লেন্সের ভেতরে থাকা শক্ত বাদামি নিউক্লিয়াসটা তার কোনো সাপোর্ট না পেয়ে অভিকর্ষের টানে ক্যাপসুলের একেবারে নিচে ডুবে যায়। একজন সার্জনের দৃষ্টিকোণ থেকে মর্গানিয়ান ছানি অপারেশন করা মানে আক্ষরিক অর্থেই একটা মাইনফিল্ডে হাঁটার মতো। যখন ফ্যাকো এমালসিফিকেশন বা অপারেশনের শুরুতে ক্যাপসুল ছিদ্র করা হয়, যাকে ক্যাপসুলোরেক্সিস বলে, রাইট, তখন ভেতরে জমে থাকা সাদা তরলটা প্রচণ্ড চাপে বাইরে বেরিয়ে আসে। তরল বেরিয়ে যাওয়ার সাথে সাথে ক্যাপসুলটা তার টানটান ভাব হারিয়ে ফেলে এবং টিস্যু পেপারের মতো অত্যন্ত ভঙ্গুর হয়ে যায়। আর নিচে ডুবে থাকা শক্ত নিউক্লিয়াসটা তখন যে কোনো সময় পেছনের ক্যাপসিউল ছিঁড়ে চোখের একেবারে গভীরে অর্থাৎ ভিট্রিয়াসে পড়ে যেতে পারে, যেটা একটা বড় ধরনের সার্জিক্যাল বিপর্যয়। ছানির প্রকারভেদ এবং এর বিবর্তনের ধাপগুলো স্পষ্টভাবে জানার পর ক্লিনিক্যাল মূল্যায়নের সবচেয়ে শৈল্পিক এবং প্রায়োগিক অংশে আসা যাক, ছানি গ্রেডিং করার পদ্ধতি বা দি আর্ট অফ গ্রেডিং। সার্জারি কতটুকু সফল হবে, কতটুকু সময় লাগবে এবং কী ধরনের শক্তি ব্যবহার করতে হবে, তার পুরোটাই নির্ভর করে এই গ্রেডিংয়ের নিখুঁত হিসেবের ওপর। এই মূল্যায়নের জন্য স্লিট ল্যাম্পের কিছু নির্দিষ্ট কৌশল ব্যবহার করতে হয়। স্লিট ল্যাম্পের ডিরেক্ট ফোকাল ইলুমিনেশন, বিশেষ করে 45 ডিগ্রি অপটিক সেকশন পদ্ধতিটা এক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এই পদ্ধতিতে স্লিট ল্যাম্পের আলোকে একটা সরু ব্লেডের মতো ব্যবহার করে লেন্সের স্তরগুলোকে কেটে কেটে দেখা যায়। এটা লেন্সের অ্যানাটমি, বিশেষ করে নিউক্লিয়াসের কাঠিন্য বোঝার জন্য অপরিহার্য। অন্যদিকে কর্টিক্যাল বা পোস্টেরিয়র সাবক্যাপসুলার অর্থাৎ পিএসসি ছানি দেখার জন্য ব্যবহার করা হয় রেট্রো ইলুমিনেশন। এখানে আলোকে সরাসরি লেন্সে ফোকাস না করে পিউপেলের ভেতর দিয়ে রেটিনায় ফেলা হয়। রেটিনা থেকে সেই আলো প্রতিফলিত হয়ে যখন লাল আভা বা রেড রিফ্লেক্স তৈরি করে, তখন সেই লাল পটের বিপরীতে লেন্সের অস্বচ্ছ কালো দাগ বা স্পোকগুলোকে খুব স্পষ্টভাবে চিহ্নিত করা যায়। এই ডিরেক্ট ইলুমিনেশনের মাধ্যমে লেন্সের রঙের যে পরিবর্তন দেখা যায়, তার উপর ভিত্তি করেই নিউক্লিয়াস স্ক্লেরোটিক বা এনএস ছানির হার্ডনেস স্কেল তৈরি করা হয়েছে। এটা মূলত NS1 থেকে NS5 পর্যন্ত একটা স্কেল। NS1 গ্রেডে নিউক্লিয়াসের রং থাকে হালকা ধূসর বা ফ্যাকাশে হলুদ। এই স্তরের লেন্স সার্জারির সময় বেশ নরম থাকে। NS2 গ্রেডে লেন্সের রং পরিষ্কার হলুদ বর্ণ ধারণ করে। আর NS3 গ্রেডে রং গাঢ় হয়ে অ্যাম্বার বা মধুর মতো বর্ণ ধারণ করে। এই গ্রেড থেকেই লেন্স মূলত বেশ শক্ত হতে শুরু করে। এরপর আসে NS4 গ্রেড, যেখানে লেন্স বাদামি বা ব্রুনেস্ক্যান্ট হয়ে যায়। এটা সার্জারির জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং। এবং সর্বশেষ হল NS5 গ্রেড। এই গ্রেডে লেন্স সম্পূর্ণ কালো বা ক্যাটারাক্টা নাইগ্রাতে পরিণত হয়। এই লেন্স এতই শক্ত যেটাকে পাথরের সাথে তুলনা করা চলে। এই গ্রেডে চোখের পেছনের ফান্ডাস দেখা বা রেড রিফ্লেক্স পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। রঙের এই ভিজুয়াল অ্যাসেসমেন্টগুলো ক্লিনিক্যালি চললেও গবেষণার ক্ষেত্রে আরও অনেক বেশি সূক্ষ্ম এবং অবজেক্টিভ পরিমাপ প্রয়োজন হয়। আর সেজন্যই গোল্ড স্ট্যান্ডার্ড হিসেবে বিবেচনা করা হয় LOCS-3 বা লেন্স ওপাসিটিস ক্লাসিফিকেশন সিস্টেম 3K। এটা একটা বিস্তৃত ডেসিমাল বা দশমিক স্কেল, যা 0.1 থেকে শুরু হয়ে 6.9 পর্যন্ত বিস্তৃত। এই পদ্ধতিতে চিকিৎসকরা স্লিট ল্যাম্পের মাধ্যমে রোগীর লেন্স পর্যবেক্ষণ করেন এবং সেটাকে দেয়ালে টানানো বা স্ক্রিনে থাকা ফটোগ্রাফিক স্ট্যান্ডার্ড বা রেফারেন্স ছবির সাথে মিলিয়ে দেখেন। এখানে নিউক্লিয়ার ওপ্যালেসেন্স বা লেন্স কতটা ঘোলা এবং নিউক্লিয়ার কালার বা লেন্সের রং কতটা পরিবর্তন হয়েছে,
এই দুটো বিষয় আলাদাভাবে ডেসিমাল স্কেলে মাপা হয়। LOCS-3 এর পাশাপাশি রেট্রো ইলুমিনেশন ছবির সাহায্যে কর্টিক্যাল এবং পিএসসি ছানির মাত্রাও নির্ধারণ করা হয়। তবে সমস্যা হল LOCS-3 খুবই বিজ্ঞানসম্মত এবং নিখুঁত হলেও একটা ব্যস্ত বহির্বিভাগে বা প্রতিদিন ১০০ জন রোগী দেখার সময় এটা ব্যবহার করা বেশ সময় সাপেক্ষ। ঠিক এই বাস্তবতার কথা চিন্তা করেই ক্লিনিক্যাল স্টাডির জন্য SPONCS বা সিম্পল প্রি অপারেটিভ নিউক্লিয়ার ক্লাসিফিকেশন স্কোর নামে একটা পদ্ধতি তৈরি করা হয়েছে। SPONCS পদ্ধতিটাকে একটা ট্রাফিক লাইট অ্যানালজি দিয়ে খুব সহজে মনে রাখা যায়। এখানে গ্রেড 0 মানে লেন্স পরিষ্কার, গ্রেড 1 মানে সাবক্যাপসুলার ছানি আছে কিন্তু লেন্সের কেন্দ্র বা নিউক্লিয়াস পরিষ্কার। এরপরই আসে রঙের খেলা। গ্রেড 2 বা সবুজ মানে মৃদু বা মাইল্ড ছানি, গ্রেড 3 বা হলুদ মানে মাঝারি বা মডারেট ছানি, যেটাকে সহজে অপারেশন করা যায়। আর গ্রেড 4 বা লাল অথবা বাদামি মানে উন্নত বা অ্যাডভান্সড পর্যায়ের শক্ত ছানি, যেখানে সার্জনের জন্য রীতিমতো লাল সংকেত বা রেড অ্যালার্ট বেজে ওঠে। আর গ্রেড 5 হলো সেই চরম পর্যায়ের হাইপার ম্যাচিওর বা মর্গ্যানিয়ান ছানি। সার্জনের জন্য এই রেড অ্যালার্ট বা লাল সংকেতের কারণটা বুঝতে হলে জাপানিজ একটা চমৎকার গ্রেডিং সিস্টেমের দিকে তাকাতে হবে, যাকে বলা হয় এমিলি লিটল সিস্টেম। এটা টাইপ 1 থেকে টাইপ 4 পর্যন্ত ভাগ করা হয়। এই সিস্টেমটা সরাসরি ফেকো এমালসিফিকেশন সার্জারির সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশটার সাথে যুক্ত, আর তা হল আল্ট্রাসাউন্ড এনার্জি বা CDE। কিউমুলেটিভ ডিসিপেটেড এনার্জি। রাইট, যে কোনো সার্জারির জন্য এই CDE একটা আতঙ্কের নাম হতে পারে যদি ছানি খুব বেশি শক্ত হয়। ছানি যত শক্ত হবে, অর্থাৎ টাইপ 3 বা 4-এর দিকে যাবে, আল্ট্রাসাউন্ড শক্তি তত বেশি লাগবে। কারণ ফ্যাকো মেশিনের প্রোবটা চোখের ভেতরে তীব্র কম্পন তৈরি করে শক্ত পাথরটাকে ভাঙে। কিন্তু চোখের ভেতরে বেশি শক্তি বা হিট ব্যবহার করার মানে হল কর্নিয়ার পেছনের অত্যন্ত স্পর্শকাতর স্তর এন্ডোথেলিয়ামের ক্ষতির ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে যাওয়া। এই এন্ডোথেলিয়াল সেলগুলো একবার নষ্ট হলে আর জন্মায় না। এদের কাজ হলো কর্নিয়া থেকে পানি পাম্প করে বাইরে বের করে দেওয়া। এই সেলগুলো মরে গেলে কর্নিয়ার ভেতরে পানি জমে যায়, যাকে কর্নিয়াল ইডিমা বলা হয়। ফলে রোগীর চোখের ছানি সফলভাবে সরানো হলেও কর্নিয়া ফুলে যাওয়ার কারণে রোগীর দৃষ্টিশক্তি চিরতরে ঝাপসা হয়ে যেতে পারে। এই কারণে নিউক্লিয়ার গ্রেডিংয়ের পাশাপাশি কর্টিক্যাল এবং পিএসসি গ্রেডিং করাটাও সমান গুরুত্ব দিয়ে শিখতে হয়। কর্টিক্যাল ছানির ক্ষেত্রে সাধারণত লেন্সকে একটা ঘড়ির ডায়াল হিসেবে চিন্তা করে ঘড়ির কাঁটার মতো বা ক্লক আওয়ার্স দিয়ে মাপা হয়। লেন্সের পরিধি বরাবর কতটুকু অংশ জুড়ে এই কর্টিক্যাল স্পোকগুলো ছড়িয়ে রয়েছে তার উপর ভিত্তি করে 1+ থেকে 4+ পর্যন্ত গ্রেড দেওয়া হয়। আর পিএসসি সাধারণত মাপা হয় মিলিমিটারে অথবা পোস্টিরিয়র ক্যাপসুলের ঠিক কত শতাংশ এলাকা এই অস্বচ্ছ প্লাগ দিয়ে ঢাকা পড়েছে তা পরিমাপ করার মাধ্যমে। এই গ্রেডিংগুলো রোগীর উপসর্গের সাথে মেলানোটাও একটা বড় আর্ট। একটা 1+ গ্রেডের ছোট মাপের পিএসসি ছানি হয়তো একজন ব্যাংকার রোগীর ল্যাপটপে কাজ করা বা পড়ার ক্ষমতা পুরোপুরি নষ্ট করে দিতে পারে, কারণ এটা একেবারে নোডাল পয়েন্টে বসে আছে। অন্যদিকে একটা 3+ গ্রেডের বেশ বড় কর্টিক্যাল ছানি, যা শুধুমাত্র পরিধিতে অবস্থান করছে, তা হয়তো একজন কৃষকের দৈনন্দিন জীবনে খুব একটা বড় প্রভাব ফেলছে না। তাই প্রতিটি সিদ্ধান্তই অত্যন্ত কাস্টমাইজড হতে হয়। তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়াচ্ছে? এর সোজা অর্থ হল একটা ছানি শনাক্ত করা বা গ্রেডিং করা কেবল রোগীর ফাইলের চার্টে লিখে রাখার মতো কোনো থিওরিটিক্যাল কাজ নয়। এটা একটা সম্পূর্ণ সার্জিক্যাল গেম প্ল্যান। একদম ঠিক। কোনো রোগীর জন্য ফ্যাকো মেশিনে কতটুকু এনার্জি সেট করতে হবে, ক্যাপসুল কতটুকু সাবধানে হ্যান্ডেল করতে হবে এবং সর্বোপরি এন্ডোথেলিয়াম ড্যামেজ বা ক্যাপসুল ছিঁড়ে যাওয়ার মতো মারাত্মক জটিলতা কিভাবে এড়ানো যাবে, এই পুরো বিষয়টার মাস্টার কি বা মূল চাবিকাঠি লুকিয়ে আছে এই নিখুঁত গ্রেডিংয়ের মধ্যে। একজন মেডিকেল শিক্ষার্থী যখন স্লিট ল্যাম্পের সামনে বসেন, তখন তিনি কেবল একটা ঘোলা লেন্স দেখেন না, তিনি মূলত আসন্ন সার্জারির পুরো নকশাটাই পড়েন। এটা ক্লিনিক্যাল প্র্যাকটিসের একটা অপরিবর্তনীয় সত্য। তবে চিকিৎসাবিজ্ঞান প্রতিনিয়ত বিবর্তিত হচ্ছে। আজকের এই আলোচনা থেকে একেবারে ভিন্ন এবং নতুন একটা ভাবনার উদ্রেক করা যেতে পারে। বর্তমানে আধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI এবং ডিপ লার্নিংয়ের ব্যবহার চিকিৎসা প্রযুক্তিতে এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসছে।
সাম্প্রতিক গবেষণাগুলোতে দেখা যাচ্ছে ASOCT বা অ্যান্টেরিও সেগমেন্ট অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি ইমেজের সাথে মাম্বা আর্কিটেকচার বা ভিশন ট্রান্সফর্মারের মতো অত্যন্ত শক্তিশালী সেলফ সুপারভাইজড AI মডেলগুলো যুক্ত করা হচ্ছে। এই মডেলগুলো মানুষের চোখের চেয়েও নিখুঁতভাবে লেন্সের ঘনত্ব মেপে স্বয়ংক্রিয়ভাবে ছানির গ্রেডিং করতে সক্ষম হচ্ছে। এটা সত্যিই প্রচলিত চিন্তাধারাকে চ্যালেঞ্জ করে। তাহলে কি আগামী দশকে স্লিট ল্যাম্পের সামনে বসে সূক্ষ্ম আলো আর ছায়ার খেলা বুঝে লেন্সের গ্রেডিং করার যে শৈল্পিক দক্ষতা, যা অভিজ্ঞ সার্জেনরা বছরের পর বছর ধরে অর্জন করেন, তা কি হারিয়ে যাওয়া কোনো শিল্পে পরিণত হবে? নাকি এটা AI এর সাথে হাতে হাত মিলিয়ে সম্পূর্ণ নতুন এক মাত্রা পাবে? যেখানে যন্ত্রের পিক্সেল পারফেক্ট নির্ভুলতা এবং মানুষের ক্লিনিক্যাল জাজমেন্ট মিলে সার্জারিকে আরও নিরাপদ করে তুলবে। এটা এমন একটা প্রশ্ন যার উত্তর খুঁজতে আরও অনেক গবেষণা এবং অনুসন্ধানের প্রয়োজন। প্রযুক্তি কখনোই প্রজ্ঞার বিকল্প হতে পারে না, তবে এটা সিদ্ধান্ত গ্রহণকে আরও শানিত করতে পারে। AI হয়তো নির্ভুলভাবে জানিয়ে দেবে লেন্সের কাঠিন্য কত, কিন্তু সেই ডাটা একজন রোগীর দৈনন্দিন জীবনযাত্রা, তার পেশা এবং তার চোখের অন্যান্য শারীরবৃত্তীয় অবস্থার সাথে মিলিয়ে চূড়ান্ত সার্জিক্যাল সিদ্ধান্তটা নেওয়ার জন্য একজন অভিজ্ঞ চিকিৎসকের মনস্তাত্ত্বিক এবং ক্লিনিক্যাল বোধের কোনো বিকল্প নেই। এই গভীর এবং দূরদর্শী চিন্তার সাথেই আজকের এই আলোচনা তার একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছে। লেন্সের আণবিক স্তরের প্যাথোলজি থেকে শুরু করে মর্গ্যানিয়ান ছানির সার্জিক্যাল আতঙ্ক এবং পরিশেষে AI এর ভবিষ্যৎ সম্ভাবনা, এই পুরো যাত্রাটি নিশ্চয়ই ছানি সম্পর্কে দৃষ্টিভঙ্গিকে আরও প্রসারিত করেছে। চিকিৎসা বিজ্ঞানের এই শৈল্পিক দিকগুলো আয়ত্ত করার মাধ্যমে একজন শিক্ষার্থী ভবিষ্যতের দক্ষ সার্জন হিসাবে নিজেকে প্রস্তুত করে। প্রতিদিনের ক্লিনিক্যাল প্র্যাকটিসে এই জ্ঞানগুলো প্রয়োগ করার মাধ্যমে রোগীদের দৃষ্টিশক্তি পুনরুদ্ধারের এই মহৎ প্রয়াস এভাবেই অব্যাহত থাকুক। নতুন কিছু শেখার এবং জানার এই আগ্রহ নিয়ে জ্ঞান বিনিময়ের এই চমৎকার সেশনের এখানেই সমাপ্তি টানা হচ্ছে।